আমরা তো এর আগে বলতাম যে মধ্য আয়ের ফাঁদে পড়ার ঝুঁকি আছে, এখন সেটার ঝুঁকি নাই, এটা ঘটে গেছে বলেই আমরা তথ্য উপাত্ত দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। কারণ সবচেয়ে বড় প্রশ্ন হলো এখান থেকে বের হওয়ার উপায়টা কি। তা আমার মনে হয় বের হওয়ার তিনটা সিঁড়ি আছে। একটা হলো সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি। দ্বিতীয় হলো নীতির সংস্কার, পলিসি রিফর্মস। আর তৃতীয় হলো জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা, ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটি। এই তিনটাই হলো সিঁড়ি, এর বাইরে বের হওয়ার কোনো পথ নাই। আমি যেহেতু দেখেছি আন্তর্জাতিক শ্রম অভিবাসন, সেখানে করাপশনের জায়গাগুলো বের করতে যে 7টা চ্যালেঞ্জ আমরা এখানটায় এনেছি, তার ভিতরে একটা চ্যালেঞ্জ ছিল ওই যে অভিবাসনের কস্টটা মারাত্মক, এবং সেই কস্টটা বিচার করতে যে করাপশনের জায়গাগুলো এসছে তার একটাই আমি এখানে বলতে চাই, সেটা হচ্ছে যে প্রায় বাংলাদেশি 1.3 ট্রিলিয়ন হুন্ডির মাধ্যমে রিক্রুটিং এজেন্সিরা বিভিন্ন দেশে ভিসা ক্রয় করতে পাঠিয়েছে, এবং যার ফলে শুধু যে দাম বেড়েছে এটার শুধু সেটাই নয়, মানে মানুষকে পে করতে হচ্ছে অনেক বেশি কস্ট। কিন্তু আমাদের রিপোর্টে যে জিনিসটা আমরা তুলে এনেছি, যে দুর্নীতির যে ব্যাপকতা এবং তার যে সংযুক্তি এবং যে ধরন, এটা কিন্তু একটা ভিন্ন ধরনের, একটা বড় ধরনের গবেষণার একটা জায়গা, আমার একটা ক্ষেত্র তৈরি হয়েছে বাংলাদেশ। এবং এই ক্ষেত্রে যে অতীতে যে সংস্কারের যে উদ্যোগগুলো ছিল নানাভাবে বাধাগ্রস্ত হয়েছে। আমরা মনে করি যে এই সংস্কারের বিরোধীরা যারা নানাভাবে যে গোষ্ঠীবদ্ধভাবে যারা সংস্কারকে আটকেছে, সেটা কিন্তু এখনও বিদ্যমান। সুতরাং সামনের দিকে যদি আমি শেষ করি কথাটা এইভাবে, যদি আমরা অর্থনীতির পুনরুদ্ধারের কথা চিন্তা করি এবং ব্যক্তি খাতে বিনিয়োগের যে পরিস্থিতি, তার যদি একটা বড় ধরনের উন্নতির আশা আমরা করতে চাই, তাহলে কিন্তু এই গুরুত্বপূর্ণ খাতগুলোতে সংস্কার করতে হবে। তা আমাদের অনেক মেগা প্রকল্প, আপনারা হয়তো বলবেন যে আমাদের কি এটা দরকার নাই, এটা কি দরকার নেই, অনেক প্রকল্প দরকার আছে। কিন্তু কথাটা হলো যে আমাদের ঘাড়ে এবং আমাদের পরবর্তী প্রজন্মের ঘাড়ে দুর্নীতির মাধ্যমে এই মেগা প্রকল্প থেকে যে টাকা পাচার হয়েছে সেটা কিন্তু আমাদের কাছে থেকে যাচ্ছে। এই আর ভয় দায়ভারটা। দেখানোর দরকার নেই, ঠিক আছে। হ্যাঁ, এটা কয় প্রজন্ম ধরে এটা একবারে শোধ করা হবে। দ্বিতীয় যেটা আমি করেছি, সেটা আপনাদের অনেক রিপোর্টে আসছে, সেটা হলো যে অর্থ পাচার। সেটাও একটা পদ্ধতি ব্যবহার করে এটাকে পরিমাপ করার চেষ্টা করেছি। এটা ধরা নানানভাবে এটা যায়, এটা ধরা বেশ কঠিন, তবু আমরা একটা আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করে। তো আমরা দেখেছি 2006, 7, 8, 9 এই সময়কালে বিদ্যুৎ এবং জ্বালানির যে সংকট সৃষ্টি হয়েছিল, তার প্রেক্ষিতে 2010 সালে দ্রুত বিদ্যুৎ সরবরাহের বিশেষ আইনটি করা হয়, যেটা দুর্নীতির রাজপথকে খুলে দিয়েছিল। এবং সংকটকে মোকাবেলার জন্য এটা বলে পরবর্তীতে এটা ব্যাপক হারে ব্যবহার করা হয়েছে, যেটা দ্রুততার জায়গা থেকে দীর্ঘমেয়াদের যে প্রকল্প সেগুলোতে দেখা হয়েছে আর কি। তো আর বাকিটা জ্বালানির ক্ষেত্রে যেটা বলবো, যে যেটা আমরা নিজস্ব জ্বালানি উৎপাদনের যে প্রচেষ্টা, সেটা বাদ দিয়ে এলএনজি আমদানিতে চলে যাওয়া হয়েছে। অর্থাৎ পলিসি করেই দুর্নীতির পথ সুগম করা হয়েছে।